This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। শনিবারের সন্ধে তার কথা দিয়ে শুরু করব। তিনি রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় আছেন, সর্বত্র আছেন। যেদিকে তাকাবেন শিক্ষা, রেশন, বালি, কয়লা, গরু, আরজিকর, এমনকি দুলাল খুন। ধরতে পারছেন তো? ঠিক ধরেছেন। স্বাস্থ্যেও তিনি বিরাজমান, সর্বশক্তিমান। স্যালাইনও তার লাইন মেনেই চলে। তিনি কে? যার উপস্থিতি স্পষ্ট বোঝা যায়, টের পাওয়া যায়, কিন্তু দেখা যায় না। আইন আদালতও খুঁজে পায় না। ওই যে বড় মাথা, বড় মাথার কথা বলছি। আপনি বলুন, একটা কোম্পানির নিষিদ্ধ হয়ে যাওয়া স্যালাইন কি করে রাজ্যের ছোট বড় মেজো এমনকি সেরা সরকারি হাসপাতালে দিব্যি ব্যবহার করা হচ্ছিল? বড় মাথার প্রশ্রয় ছাড়া এ কখনো সম্ভব বলে মনে হয়? কার ঘাড়ে কটা মাথা যে সরকারি নির্দেশকে পাত্তা না দিয়ে রোগীর শরীরে বিষ স্যালাইন দিয়ে দেবে? কার ঘাড়ে কটা মাথা? নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্য রতন। কর্ণাটক গভর্নমেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে, ব্ল্যাকলিস্টেড কোম্পানি হয়েছে, তারপরেও যদি সেই স্যালাইনটা ব্যবহার হয় তাহলে ভুলক্রমে ব্যবহার হয়েছে তো বলা যাবে না। তাহলে পিছনে কোনো বড় মাথা আছে যে নিষিদ্ধ স্যালাইন কিন্তু বড় কাটমানির বিবেচনায় তার ভিত্তিতে এটাকে ব্যবহার করছে। বিরোধীদের সুরে সুর মিলিয়েছেন চিকিৎসকরাও। সব পয়সার লোভে এরা মানুষ মারতে ব্যস্ত। বর্তমান প্রশাসন যেভাবে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থাকে এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে যে স্তরে নামিয়ে এনেছে, ঘুমিয়ে আছে, পরিষ্কার ঘুমিয়ে আছে। কারণ অথবা সেই লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ থেকে তাদের পকেটে কিছু ঢুকছে। যে প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য দপ্তরের অলিন্দে ঘুরে বেড়ায়, সেই দুর্নীতিরই একটা অংশ হিসাবে আজকে যে জাল ওষুধের চক্রটা এখানে চলছে। এই বিষ যে স্যালাইনে রয়েছে বা যে ওষুধে রয়েছে সেগুলো প্রক্রিয়া করছে কেন? নিশ্চয়ই এর মধ্যে মধু আছে। মধুটা খুঁড়ে বাজ করছে, মধুটা কোথায় যাচ্ছে আমরা জানি না। এই চাক ভাঙতে হবে। স্যালাইনে বড় মাথাকে, বড় মাথা খুঁজতে হবে। সদ্যজাত শিশু সে জন্মে মাকে আর দেখতে পেল না। ভাবুন তো, মাকে কোনোদিন সে দেখতেও পাবে না। মা কি সে জানতেই পারবে না। আরও যে প্রসূতিরা ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজন, তিনি এই মুহূর্তে অতি সংকটজনক অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগেই সেই খবর বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছিলাম। কে নেবে দায়? স্যালাইনের বড় মাথা খুঁজতে হবে, কিন্তু খুঁজবেটাকে? কোনোটায় খোঁজ মিলছে বড় মাথার? বলুন তো, একটার পর একটা ঘটনায় এই বড় মাথা তত্ত্ব সামনে আসছে। কোথায়, কে খুঁজে পাচ্ছে বড় মাথাকে? আইন আদালত ফেল করে যাচ্ছে। স্যালাইনেও মিলবে না তাহলে? সংশয় রাখছি। তার কারণ আশ্বস্ত হতে পারিনি এখনো পর্যন্ত। আড়ালে থেকে আর কত ক্ষতি করবে এই বড় মাথা বা বড় মাথারা, এ প্রশ্ন আরো একবার তুললাম। কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রশাসনকে দেখলে সে কথাটা মনে আসতে বাধ্য। না, সেটাও বোধহয় আমার ঠিক বলা হলো না। বলা উচিত বা বলাই ভালো, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কেন বলছি বলুন তো এই কথাটা? গত পরশু মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হলো গতকাল। গুরুতর অসুস্থ আরও 4 জন। তারপরেও বিভিন্ন হাসপাতালে ওই স্যালাইন, ভাবুন একবার, নিষিদ্ধ হয়ে যাওয়া, নির্দেশিকা দিয়ে নাকি জানানো হয়েছিল ব্যবহার করা যাবে না, ব্যবহৃত হচ্ছিল। আমরা একটানা লেগে থাকায়, টিভি9 বাংলা একটানা লেগে থাকায়, আমার সহকর্মীরা একটানা সেই খবর তুলে ধরায় আজ ঘুম ভেঙেছে স্বাস্থ্য দপ্তরের।
হয়তো তারা শীত ঘুমেছিলেন, আমাদের জানা নেই। আর.জি. কর বা উলুবেড়িয়া সব হাসপাতালে ওই স্যালাইন সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে আজ দুপুরের পর, আমরা বারবার সেই খবর দেখানোর পর। সকাল থেকে আমরা দেখিয়ে যাচ্ছিলাম যে স্বাস্থ্য ভবনে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম। আমরা ছবি দেখিয়েছি উলুবেড়িয়ার, আমরা ছবি দেখিয়েছি হাওড়া জেলা হাসপাতাল, আমরা ছবি দেখিয়েছি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, আর.জি. কর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সর্বোপরি এসএসকেএম রাজ্যের সেন্টার অফ এক্সেলেন্স, সেখানেও। আর কোথাও নয়, গাইনি বিভাগ, স্ত্রীরোগ বিভাগ, মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে স্ত্রীরোগ বিভাগে যে স্যালাইন ব্যবহারের জেরে, যে সংস্থার স্যালাইন ব্যবহারের জেরে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রোগিনীর মৃত্যু হয়েছে, বাকি 4 জন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই ওষুধ এখনও ব্যবহার হয়ে চলেছে এই সকল হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে। সেই ছবি আমরা সকাল থেকে তুলে ধরছিলাম এবং সেই খবর দেখানোর পর স্বাস্থ্য ভবনের তরফে ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগী কিছুক্ষণ আগেই সবকটি মেডিকেল কলেজকে আবার মেসেজ পাঠান যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি করেছি বা জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইডগুলো নাই ব্যবহার করে। এই কিছুক্ষণ আগেও নির্দেশ এসেছে, আবার আমাদের যিনি ডিএমই আছেন উনি আমাদের নির্দেশ দিয়েছেন। প্রিন্সিপাল স্যারও আমাকে ফোন করেছিলেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশ পাওয়ার পর আমরা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস কোম্পানির যা স্যালাইন আছে সেগুলোকে আমরা সব তুলে নিয়ে আমরা স্টোরে রেখে দিচ্ছি, ওগুলো পরে এগুলো ডিসকার্ড করে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্যালাইন কোনো কিছু চলছে না, ম্যাডামের নির্দেশ পাওয়ার পর আমরা সব তুলে নিয়েছি। হ্যাঁ, শুধু আরএল। কোন কোন ওষুধ বন্ধ করার মেসেজ পাঠান সেখানে লেখা আছে রিঙ্গার ল্যাকটেট, রিঙ্গার সলিউশন, ডেক্সট্রোজ, ম্যানিটল ইনফিউশন, এগুলো সবই হচ্ছে স্যালাইন, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল পর্যন্ত আছে। এবার একটা প্রেস কনফারেন্স বা কিছুতে আমাদের মহামান্য স্বাস্থ্য সচিব কিছু বলেছেন, কিন্তু সেটা টোটাল ইমপ্লিমেন্ট করা, টোটাল ব্যান করা, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। রায়গঞ্জ মেডিকেলের ভারপ্রাপ্ত এমএসভিপি তিনি বলছেন একটা সিদ্ধান্ত নেওয়া আর তাকে কার্যকর করার মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে। আর সেই ফারাকটা কি সেটাই আমি খুঁজব, সেটাই আমি ঠোঁট কাটা আজ খুঁজব। গতকাল স্বাস্থ্য সচিব ওই স্যালাইন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন, কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেলের এমএসভিপি বলছেন তিনি অনেক আগেই নির্দেশ পেয়েছেন। ভাবুন তো, শুনুন একবার। রিসেন্টলি আমাদের স্বাস্থ্য ভবন থেকে একটা নির্দেশ এসেছে যে যেই কোম্পানিটা স্ক্যানারে আছে তাদের সমস্ত প্রোডাক্ট, ফ্লুইড জাতীয় সমস্ত প্রোডাক্ট আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। আজকেও এসেছে, এই 2 একদিন আগেও এসেছিল। সেটাই তো হওয়ার কথা। গতকালের আগেই তো স্যালাইন তৈরির ওই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেছিল স্বাস্থ্য দফতর। ওই স্যালাইন ব্যবহার করে কর্ণাটকে 5 রোগীর মৃত্যুর পর গত 4 থেকে 6 ডিসেম্বর চোপড়ায় কোম্পানির কারখানায় অভিযান চালায় কেন্দ্র। কর্ণাটক ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল তার অভিযান চালায়। উত্তরবঙ্গ মেডিকেল আগেই ওই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেয়। তাহলে প্রশ্নটা ছিল কর্ণাটকে 4 জন প্রসূতি মৃত্যুর পরও কেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘুম ভাঙল না, প্রশ্নটা ছিল। 2023-এ কর্ণাটক সরকার এই নির্দিষ্ট কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের রাজ্যে এই কোম্পানির স্যালাইন সরবরাহ বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও কারো টনক নড়েনি। পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে কিনা তাহলে আমি মনে করবো এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। এই রাজ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল পুজোর সময়কালে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়ে জানায় ওই কোম্পানির স্যালাইন যা সরকারিভাবে সাপ্লাই করা হয়েছে তা রোগীদের শরীরে গেলে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কয়েক মাস আগে থেকে আমাদের যেটা হচ্ছিল কিছু কিছু পেশেন্টের, মানে কয়েকজন পেশেন্টের, শুধু একজন দুজনের পেশেন্টের একটু জ্বর মতো আসছিল, একটু মানে টেম্পারেচার হচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিল আর কি। তো তখন ডাক্তাররাই মনে করে যে তাহলে কি এই স্যালাইনের জন্য বা এটার জন্য কোনো পায়োজেনিক রিয়াকশন হচ্ছে। এই মেডিকেল কলেজ হাসপাতাল বলছে তাদের কাছে এখনও এই স্টোরে মজুদ আছে সেই স্যালাইন যা সরকারের নির্দেশিকার বহু আগেই ডাক্তারদের অভিজ্ঞতার নিরিখে যে তথ্য তারা পেয়েছিলেন তার জেরে ব্যবহার বন্ধ করে দেন। তখন থেকেই আমরা একটু সতর্ক হয়ে যাই
এবং এটা যেহেতু রিঙ্গাল ল্যাক্টেট ছিল, তখন ডাক্তাররা এর বদলে নর্মাল স্যালাইন বা 5% ডেক্সট্রোজ এগুলো ইউজ করা শুরু করে। কর্ণাটকের স্বাস্থ্য সচিব ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে চিঠি লিখে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে এই সংস্থার শিলিগুড়ির কারখানায় কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকেরা যৌথভাবে পরিদর্শন করেন। পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে কিনা, তাহলে আমি মনে করবো এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই পরিদর্শনের পর গত 10ই ডিসেম্বর থেকে এই সংস্থার শিলিগুড়ির কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, রাজ্য স্বাস্থ্য দপ্তর বন্ধ করে দেয়, আর তার বিজ্ঞপ্তি জারি হয় 7ই জানুয়ারি। তারপরেও টনক নড়েনি। অবশেষে যখন টনক নড়ল, ততক্ষণে অন্তত একজনের প্রাণ চলে গিয়েছে। এই পরিবার পরিজন অনেক একসাথে হয়েছে বলে আজকে আমরা একটু জানতে পাচ্ছি। এটা যদি সত্য হয় যে 7 তারিখের পরেও তারা এই স্যালাইন ব্যবহার করছেন এবং সত্যি সত্যি, তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। সত্যি আমরা বলতে বাধ্য হচ্ছি এটা ক্রিমিনাল অফেন্স, এবং যে প্রাণটা গেল মেদিনীপুরে তার দায় স্বাস্থ্য দপ্তর নেবে। তো একটু দায়িত্বশীল হয়ে স্বাস্থ্য ভবনকে সত্বর এর বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নিতেই হবে। প্রশ্নটা হলো, তারপরও মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের ওয়ার্ডে এই বিতর্কিত সংস্থার রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন পৌঁছলো কি করে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে? আরও একটা প্রশ্ন তুলে দিলেন ডায়মন্ড হারবারের জুনিয়র ডাক্তার সাগ্নিক মিত্র। স্যালাইন নিয়ে প্রশ্ন তোলায় নাকি স্বাস্থ্য ভবন থেকে ডাক্তারদের খুনিও বলা হয়েছিল। শুনুন তার মুখ থেকে। 2024-এর এপ্রিল মাস নাগাদ একটি ঘটনা ঘটেছিল, প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল। তখন যে ওই সময় গাইনি ডিপার্টমেন্টের থেকে যে রিপোর্ট পাঠানো হয়, তাতে সন্দেহ করা হয় হয়তো আরএল থেকেই হতে পারে। তখনই স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তারা চিকিৎসকদের মার্ডারার অবধি বলে যান, এবং এও বলা হয় যে জুনিয়র চিকিৎসকদেরকে চিকিৎসা ব্যবস্থায় বেশি গুরুত্ব দেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে, প্রসূতি মৃত্যু বাড়ছে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে? পিছনে কি বড় মাথা? দেখুন, এত কিছুর পর প্রশ্নটা ওঠা অস্বাভাবিক নয়। কিন্তু জানুয়ারি মাসের 7 তারিখ ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হলো স্বাস্থ্য দপ্তরের সিস্টেমে, যাতে ওই কোম্পানির জিনিস অর্ডার দেওয়া না যায় তার ব্যবস্থাও হলো, টেকনিক্যালিটিস যা যা আছে সব পালন করা হলো। তারপরেও এই ঘটনা। আজ সকাল থেকে সেই ছবি আমরা দেখিয়েছি। দেখুন, এসএসকেএম, আরজি কর, ন্যাশনাল মেডিকেল, উলুবেড়িয়া, বাঁকুড়া, রায়গঞ্জ, একের পর এক হাসপাতালের দিব্যি ওই কোম্পানির স্যালাইন ব্যবহৃত হচ্ছে। তাহলে কিভাবে সেটাকে বার করা হয়েছিল, ব্লক করা হয়েছিল? এই প্রশ্ন আমরা তুললাম আরও একবার। বিতর্কিত স্যালাইন নিষিদ্ধ হওয়ার পরেও কি করে সেটা চললো? বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্দিষ্ট সংস্থার তৈরি করা যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের যে স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন কিন্তু ওই নির্দিষ্ট সংস্থার, অর্থাৎ যার যে সংস্থার স্যালাইনে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, সেই স্যালাইনই কিন্তু দেওয়া হচ্ছে। আমাদেরকে তো পেশেন্টের তো ওই স্যালাইনেই দেওয়া হয়েছে, সেটা দেখলাম। আপনি যেগুলো দেখেছেন সেগুলো হয়তো আগে দেওয়া হয়েছিল, সেগুলো ঝুলছিল খালি বোতল বা অর্ধেক বোতল, অনেক সময় হয় না পেশেন্টকে দেওয়া হলে সেরকম। আমরা কিন্তু কালকে রাত্রে থেকেই একদম খুব স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি যে রিঙ্গাল ল্যাক্টেট ইউজ করা চলবে না। হুঁশ ফেরেনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন কিন্তু দেওয়া হচ্ছে রোগীদেরকে। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরও কিভাবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত রোগীদেরকে এই বিতর্কিত স্যালাইন প্রদান করছে? আমাদের ওই কোম্পানি সমস্ত প্রোডাক্টই আপাতত ফ্লুইড জাতীয় সমস্ত প্রোডাক্ট বন্ধ করার নির্দেশ দেওয়া আছে, এবং আমিও ওয়ার্ডে সেই নির্দেশ দিয়ে দিয়েছি। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে? আমরা আসি ভালোর জন্য, আমরা তো খারাপের জন্য আসি না। যে আমরা জানি যে এই স্যালাইনটা ভালোর জন্যই দিচ্ছে, বাঁচার জন্য আসলাম হাসপাতালে। হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? বলতে চাই যে যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এবং সেখানে তার পরিবর্তে হাসপাতালগুলো তো স্যালাইন শূন্য থাকতে পারে না। তো সেক্ষেত্রে কি করব? আমার বাড়ির লোকের হলে আমি যেটা করব, আমি ওই স্যালাইন ব্যবহার করতে দেবো না, বাইরে থেকে কিনবো। এটা আমি আমার ব্যক্তিগত জায়গায় বলতে পারি। কিন্তু এখনো তো আপনারাই তো দেখছেন
যে কোনো নতুন ব্যাচ কি এসেছে, আপনারা ওয়ার্ডে খোঁজ নিতে পারেন গিয়ে। নতুন কোনো স্যালাইনের ব্যাচ বা অন্য কোনো কোম্পানির স্যালাইন কিন্তু এখন এসে পৌঁছায়নি। রায়গঞ্জ মেডিকেলের ভারপ্রাপ্ত এমএসভিপি এই জরুরি প্রশ্নটা তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা স্যালাইনকে নিষিদ্ধ করা হলো, কিন্তু বিকল্প স্যালাইন এলো কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাসপাতালগুলোয় ওষুধপত্র তো পাঠানো হয়, কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, তাহলে সর্ষের মধ্যে ভূত, তাই কি? স্যালাইনের কোয়ালিটি যা হোক এগুলো সব দেখে নিয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সাপ্লাই হয়, সেটা ওয়েদার ইট ইজ এসএসকেএম হসপিটাল বা মেদিনীপুর হোক বা মুর্শিদাবাদ হোক, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে এই স্যালাইনই যাবে। সরকার যা সাপ্লাই দেবে সেইটাই তো ব্যবহার করতে হবে। কেউ তো চিকিৎসকরা তো আর মানে রোগীদের জন্য কিনে এনে দেবে না, সরকার যা দিচ্ছে তাই ব্যবহার হচ্ছে, নিরুপায় হয়ে ব্যবহার করতে হচ্ছে এবং রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে এগুলো আমাদের দিতে হচ্ছে। এর আগেও খবরে বেরিয়েছিল যে এই একটা পার্টিকুলার কোম্পানির ওষুধের এইসব নিয়ে, তো ন্যাচারালি সিএমএস এর আরো অনেক সতর্কতা নিতে হবে। এই ধরনের এগুলো ব্যাচ নাম্বার দেখে সেগুলোকে ব্যান করতে করা উচিত ছিল এতদিনে। আমরা ডিসিশন মেকার নয়, স্বাস্থ্য ভবন থেকে যদি নির্দেশ আসে যে ইমিডিয়েটলি সমস্ত প্রোডাক্ট ব্যবহার বন্ধ হবে, এবং শুধু সেটাই নয়, তারপরেও হচ্ছে যে তার পরিবর্তে অন্য সাপ্লাই যদি চলে আসে, দেন আমরা এটা ডিসকন্টিনিউ করতে পারি। আমার কাছে যেটা সাপ্লাই আছে, যতক্ষণ না নিউ সাপ্লাই আসছে আমরা বাধ্য ব্যবহার করতে, কারণ এটা যদি আমি স্যালাইন কিনতে বলি তখন আমি সোকস খেয়ে যাব যে আমি কেন কিনতে বলেছি। এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে? নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্যরতন। আমার মনে হয় স্বাস্থ্য দফতর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছে না। আসলে এখানে কাঞ্চন মল্লিকের বাচ্চার দাম ছাড়া, পিসির নাতনি ছাড়া কারোর কোনো দাম নেই। মামুনি মরিয়া প্রমাণ করিলেন যে স্যালাইনে বিষ ছিল, আর রাজনৈতিক নেতৃত্বরা তারা মরিয়া কে কাকে কাদা ছুড়বেন, কতটা কাদা ছুড়বেন, কিভাবে কাদা ছুড়বেন আমাদের জানার দরকার নেই। আমরা শুধু একটা প্রশ্ন তুলে এসেছি, আমরা তুলব, তার কারণ স্বাস্থ্য ভবন কি ঘুমে আছে এর প্রশ্ন আমরা তুলেছি, বারবার এই ঘটনা আমরা দেখিয়েছি। স্পষ্টত সবাই বলছেন, সবাই জানেন যে এই নির্দেশিকা এসেছিল, ব্যান করে দেওয়া হয়েছিল, তবুও সেই স্যালাইন ঢুকলো কি করে? কেউ বলছেন আজ জানলাম, কেউ বলছেন এখনো জানি না, কেউ বলছে হ্যাঁ আমরা তো আগেই জানি। একটা নির্দেশিকা, সরকারি নির্দেশিকা, সেই নির্দেশিকা বিভিন্ন মহলে যাচ্ছে যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে যেন ব্যবহৃত না হয়, বিষ ব্যবহার যেন না হয়, তবুও কেউ গা করছে না, কেউ কেউ বলছেন জানি, কেউ কেউ বলছেন জানেন না। তাহলে এই যে এই ধরনের ইউনিফর্মিটি নেই, সমন্বয় নেই, এই সমন্বয় নেই কি না জেনে, এই সমন্বয় না থাকা কি অজ্ঞতার কারণে, নাকি অন্যান্য আর 5টা বিষয় সাম্প্রতিককালে ওই আমরা একটা লব্জ শুনি, শব্দবন্ধ শুনি, বড় মাথা বড় মাথা বড় মাথা, তাহলে এক্ষেত্রেও কি সেই বড় মাথা তত্ত্ব সামনে আসছে? আমরা বারবার সেই খবর দেখিয়েছি, খবর দেখানোর পর বাধ্য হয়ে সেই নির্দেশিকা বাতিল করা, সেটা করা হয়েছে। আমরা যে কারণে বলি টিভি 9 বাংলার খবরের জের নয়, আমরা বলি টিভি 9 বাংলার খবরের জোর। আমরা আবারও সে প্রশ্ন তুললাম, যদি এক্ষেত্রে বড় মাথা হয়, আমাদের জানার দরকার নেই সে বড় মাথা কে, সে বড় মাথার সামনে আসলে জানতে পারা যাবে, কিন্তু আমরা চাই না এরকম মৃত্যুর ঘটনা ঘটুক। তার কারণ যে সদ্যজাত জন্মালো সে তার মাকে কোনোদিন মা বলে ডাকতে পারবে না, সে তার মাকে দেখতেই পারবে না। এর জন্য আমরা কোনো রাজনৈতিক আকচাকচির কেয়ার করব না। এখনো 4 জন, তাদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক, আপনারা জানেন। বাকি 3 জন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কি কারণ? নিষিদ্ধ হয়ে যাওয়া একটা কোম্পানির যেই স্যালাইন যাওয়ার কথা ছিল না, সেই স্যালাইন গিয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে, বাকিরা লড়াই করছেন। আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, তাই প্রশ্নটা আরও একবার তুললাম যতক্ষণ না উত্তর পাই। নিষিদ্ধ কিন্তু রমরমিয়ে চলছিল সরকারি হাসপাতালগুলোতে, যেটা বলছিলাম, তাই প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবেই, যেটা বললাম কিছুক্ষণ আগে, বড় মাথা কে? বড় মাথা চরম অস্বস্তিতে স্বাস্থ্য দপ্তর, খুব স্বাভাবিক, অস্বস্তিতে থাকা উচিত। এর মধ্যে আরও একটা কাণ্ড ঘটল, কোচবিহারের MJM হাসপাতালে ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হলো। কিসের ভয়ে, কোন ভয়ে, কারা ভাঙলো, আসুন একটু দেখি।
আসলে কবি বলেছিলেন আলো নয় অন্ধকার নয়, মাথার ভেতর একটা বোধ কাজ করে। এদের দেখে মনে হয় এদের দেখে মনে হয় আলো নয় অন্ধকার নয়, তাদের বুঝি মাথার ভেতর একটা ভয়ে কাজ করে। কিসের ভয়? ওই একটা গান ধার করে বলছি, ভয় 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 পাছে ভোট নষ্ট হয়। সবই যদি ভোটের রাজনীতি হয়, তার বিনিময়ে যদি আমার আপনার সহনাগরিককে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, কোনো সদ্যজাতকে যদি তার মা হারা হতে হয় জন্মের সঙ্গে সঙ্গে, আমরা সেই ভয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আরজিকর কাণ্ডের সময় সামনে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাসের নাম। তার ঘনিষ্ঠ বলে পরিচিত MJM হাসপাতালের জুনিয়র ডাক্তার, তার নাম সুস্মিত রায়, এবং তার দলবল কাণ্ডটা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ। আচ্ছা, ধরে নিলাম তারা কাণ্ডটা ঘটিয়েছেন, অভিযোগকে যদি মেনে নিতে হয়, কিন্তু কি উদ্দেশ্যে? সাম্প্রতিককালে এই রাজ্যের বুকে যা যা ঘটনা ঘটেছে তার নানাবিধ নানা ফরম্যাটে তদন্ত চলেছে, কিন্তু উদ্দেশ্য জানা যায়নি। সে দুলাল সরকার খুন হোক বা এই ধরনের সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা। যদি অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, কেন তারা ভেঙেছেন একবার আপনারা মনে করে দেখুন তো, একটু স্মৃতিতে চাপ দিন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি জানি অনেকের স্পষ্ট মনে আছে, গড়গড় করে বলে দিতে পারবেন, তার কারণ এই সমস্ত শুনুন একবার কি বলেছিলেন তিনি। হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে, কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে। যা হয়ে গেছে তুমি চাইছো, সবাই তো চায় না ম্যাম, এটা চাই আমরা, একদম চাই, একদম স্বচ্ছ, একদম স্বচ্ছভাবে হওয়া উচিত ম্যাম, এক্সাম ক্লিয়ার পরিষ্কার হোক, এটা আমরা সবাই চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেদিন ডাক্তারদের সামনে বলেছিলেন গোটা পৃথিবী সাক্ষী, কেউ যাতে ঘাড় ঘোরাতে না পারে। তাই কি ওই ঘাড় মোটকে দেওয়া হলো, মানে ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে দেওয়া হলো যাতে কারোর ঘাড়ের ছবি না ওঠে? পরীক্ষার গায়ে যাতে কালি না লাগে সেজন্য পরীক্ষা হলে সিসিটিভি, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়। রাতের অন্ধকারে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ভাঙার অপারেশন হলো কোচবিহার MJM হাসপাতালে। আসলে দুর্নীতি শিকড় এত গভীরে চলে গিয়েছে, অনেকে এটাকে দস্তুর বলে ভাবতে শুরু করেছে, অনেকে দুর্নীতিটা যে দুর্নীতি অ্যাকচুয়ালি সেটা বুঝেই উঠতে পারছে না। সেই বোধের জায়গাগুলো নাম্ব হয়ে গেছে, অবশ হয়ে গেছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থানায় FIR করেছেন বলে আমরা জানতে পারছি। অভিযুক্ত সুস্মিত আগে 4টি বিষয়ে অনার্স পেয়েছিলেন, যা নিয়ে অভিযোগ করেছিল কলেজের অধ্যক্ষ স্বয়ং। এই অভিযোগ তিনি করেছিলেন। BMW চেপে ঘোরা সুস্মিত MJM এর থ্রেট কালচারের মাথা বলে অভিযোগ উঠছে। সেই থ্রেট কালচার, এ কারণেই বললাম যে ডালপালা শিকড় বাকড় অনেক দূর ছড়িয়েছে। পরীক্ষায় ঘাড় ঘোরানো নিশ্চিত করতেই কি রাত বিরেতে অপারেশন ক্যামেরা? রাখলাম এ প্রশ্ন আমি ঠোটকাটা, উত্তরও চাই। এই যারা থ্রেট কালচার চালায় তারা সবাই তৃণমূল ছাপ, জোড়া ফুল ছাপ। তো জোড়া ফুল ছাপ থাকলেই টুকলি করার অবাধ স্বাধীনতা, আর টুকলি করে এরা ডাক্তার হতে চায়। এইভাবেই এরা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছে। গত 13 বছরে এই ধরনের যে জোড়াফুল ছাপ টুকলি মাস্টার ডাক্তার যারা সরকারি ব্যবস্থায় ঢুকেছে, তাদের হাতে আমরা যে চিকিৎসা পাচ্ছি, ভগবান জানে আমাদের ভবিষ্যৎ কি। যাদের জন্য তিলোত্তমাকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, তারা প্রত্যেকে ছাড় পেয়ে গেল মোদি মমতার সেটিংয়ে। বিজেপি ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপগুলোকে। সুতরাং তাদের এখন ক্ষমতা বেড়েছে, তারা জানে যে আমরা ধরাছোঁয়ার বাইরে। তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করে এত বড় বিক্ষোভের পরও যদি ওরা বেঁচে যেতে পারে, 4টে CCTVকে ওরা ভাঙবে না কেন বলুন তো? পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা এইভাবেই হয়। আপনারা ভুলে যাবেন না, এর আগে নির্মল মাঝি তার ছেলেকে পরীক্ষা দেওয়াতে বসে সিসিটিভির আওতায় আনতে রাজি হননি। এমন জায়গা খুঁজছিলেন যেখানে সিসিটিভি নেই। মানে এদের না আছে লজ্জা, না আছে শরম। আর এরাই কিন্তু মাথায় থাকবে, এদের সাসপেনশন তোলানোর জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী দরবার করবেন। আর এদের মধ্যে থেকে এদের বিরুদ্ধে মুখ খুললে শান্তনু সেন হয়ে যেতে হবে। যাই হোক, কে মুখ খুলবেন কে মুখ বন্ধ রাখবেন তা সময় বলবে, কিন্তু সেবা জারি থাক। মায়ের নামে সেবা আর সেবার নামে রাজনীতি? প্রশ্ন তুলছি কারণ আমি ঠোটকাটা। মহাকুম্ভের প্রস্তুতি চলছে আপনারা জানেন। বাংলায় গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করে রাজনীতিও চলছে, সেটা আপনারা জানেন। এবার কুম্ভে বাংলার ছোঁয়া, ভাত ডাল রুটি সবজি সালাদ মিষ্টি মাত্র 9 টাকায়। 9 টাকায় ভুরি ভোজের নাম কি বলুন? মা কি রসোই। তাহলে কি, প্রশ্ন রাখছি, এটা বাংলার ওই মা ক্যান্টিনের কপি? তৃণমূলের কুণাল ঘোষ তো এক কথায় তাই বলছেন। কি বলছেন কুণাল, শুনুন।
মা ক্যান্টিনকে অনুকরণ, কপিক্যাট কপিক্যাট কপিক্যাট। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো কখনো কন্যাশ্রী, কখনো সবুজ সাথী, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো মা ক্যান্টিন, তো এইগুলো মানুষকে উপকার দিচ্ছে, সেই জন্য বিজেপি এ রাজ্যে বড় বড় কথা বলছে, তো অন্য রাজ্যে গিয়ে সেই জায়গাটায় তারা আবার সেগুলোকেই নকল করছে। এখন উত্তরপ্রদেশেও সেটা দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, যোগী আদিত্যনাথ আগামীকাল সে কথা ভাবেন। আচ্ছা, তৃণমূলও কি কপিক্যাট? কারণ প্রথম জয়ললিতা তিনি চালু করেছিলেন আম্মা ক্যান্টিন। 2021 বিধানসভার আগে বাংলায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য চালু হয়েছিল মা ক্যান্টিন। সরকারি উদ্যোগে দুপুরের খাবার মাত্র 5 টাকায় পাওয়া যায়। মেনুতে থাকে ভাত, ডাল, ডিমের তরকারি। রাজ্যে মোট 330টি মা ক্যান্টিন চলে। কুম্ভমেলার আগে এবার এই প্রকল্প চালু হলো উত্তরপ্রদেশে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজের স্বরূপবাণী হাসপাতালের ক্যাম্পাসে প্রায় 2000 বর্গফুট জায়গায় এই খাওয়া দাওয়ার আয়োজন। প্রায় 150 জন একসঙ্গে সেখানে খেতে পারবেন বলে জানা যাচ্ছে।